আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সে বিষয়টা ফিজিক্যাল ইকুইলিব্রিয়া। নামটা একটু অন্যরকম লাগছে কারণ অন্যরকম একটা টপিক ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়া, রাসায়নিক সাম্য অবস্থা। সেটা নিয়ে আমরা প্রচুর চর্চা করেছি। একটা সহজ ভাবনা চিন্তাতেই এটা বুঝতে পারা যাবে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের আশেপাশে আমরা যে পরিমাণ দেখতে পাবো তার চাইতে অনেক বেশি দেখতে পাওয়ার সম্ভাবনা ফিজিক্যাল ইকুইলিব্রিয়া। যদি বলি কেন, একদম গোড়ার দিকের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থের রূপান্তর সম্বন্ধে, ট্রান্সফরমেশন সম্বন্ধে, সেটাতে আমরা খুব স্পষ্ট করেই এটা জানি, পড়েছি যে সাধারণভাবে ভৌত পরিবর্তনগুলি সবসময় উভমুখী। অর্থাৎ কোনো একটা রাসায়নিক পরিবর্তনের উভমুখী হওয়ার যা সম্ভাবনা তার চাইতে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে সেটা প্রায় সবসময়ই ফেরতযোগ্য, বা পরিবর্তন যেদিকে ঘটেছে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমরা তার গতিমুখ পরিবর্তিত করতে পারি। একদম ছোটবেলার পড়াশোনাতে তখন অবধি আমরা ওই রকম করে জোর করে পদার্থবিদ্যা আর রসায়নকে আলাদা করে দিইনি। আমরা একসাথেই একটা বিষয়ে পড়তাম, ভৌত বিজ্ঞান। জানি না, হয়তো এটা অনেকে স্বীকার করবেন যে পড়াশোনা করতে গেলে একদম যদি কেউ আমাদের এই পৃথিবীর বিভিন্ন পদার্থ এবং শক্তির মধ্যেকার সম্পর্কের অন্তর্নিহিত ব্যাখ্যায় পৌঁছতে চান, তাহলে হয়তো তাকে ভৌত বিজ্ঞান পড়তে হবে, আলাদা করে এরকম ফিজিক্স বা কেমিস্ট্রি এরকম নয়। কারণ এই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি, ভৌত সাম্যাবস্থা, ফিজিক্যাল ইকুইলিব্রিয়া, এর কিন্তু একটা বড় অংশই আমরা দেখব যে ফিজিক্স আলোচনার মধ্যে কখনো কখনো কোথাও কোথাও এসছে, অনেক সময় এসছে, আমরা দেখতে পাবো। কিন্তু আমরা ওইভাবে ভাবি না। আমরা যখন একটা বিষয় পড়ি আমরা সেই বিষয়টার ভেতরে ঢোকার চেষ্টা করি। আমরা যদি আজকে দেখি ফিজিক্যাল ইকুইলিব্রিয়াতে আমরা মূলত কোন বিষয়টা নিয়ে কথা বলবো, মূল বিষয়টা নিয়ে কথা বলবো কি, আমরা আগে যখন হচ্ছে যে কেমিস্ট্রি করতাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করতাম, তখন আমরা এটা দেখেছিলাম এই বিষয়টা। this term is very crucial. This term is very crucial.
ডায়নামিক ইকুইলিব্রিয়াম বিটুইন রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট নয়, এখানে বিটুইন টু ফেজেস। এটা নিয়ে আমরা একদম প্রথমে আমাদের ভাবনা চিন্তা শুরু করি। ডায়নামিক ইকুইলিব্রিয়াম বিটুইন টু ফেজেস, এটা বারবার আলোচনায় এসছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সময়ও এসছে, আজকে আবার আসবে। whenever we are talking about equilibrium is a dynamic property, is a dynamic phenomena। অর্থাৎ কোনো একটা ভৌত বা রাসায়নিক পদ্ধতি আমরা যখনই বলছি যে সাম্যাবস্থায় এসে পৌঁছেছে, মনে রাখতে হবে একটা সাম্যাবস্থায় থাকা সিস্টেম কিন্তু স্ট্যাটিক নয়, সম্পূর্ণ স্থিতিশীল নয়, বা আরো ভালো করে বলতে গেলে একটা ট্রান্সফরমেশনের বাঁ দিক এবং ডান দিক, সেটা ভৌত হোক বা রাসায়নিক, গতিশীল সাম্যাবস্থায় আছে মানে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া এবং ডান দিক থেকে বাঁ দিকে আসাটা বন্ধ হয়ে গেছে এমন কিন্তু নয়। খুব প্রমিনেন্টভাবেই, খুব স্পষ্টভাবেই বাঁ দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাঁ দিকে যাওয়া আসা চলছে। কিন্তু সাম্য একটা এমন অবস্থা যে অবস্থায় বাঁ দিক থেকে ডান দিকে আসার যে হার এবং ডান দিক থেকে বাঁ দিকে আসার যে হার, সে দুটো সমান হয়ে গেছে। অর্থাৎ বাঁ দিকে বা ডান দিকে কোনো দিকেই কম্পোনেন্টের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্টের বৃদ্ধি আমরা লক্ষ্য করছি না। আমাদের দেখে মনে হচ্ছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সমগ্র এই পরিবর্তনের ব্যাপারটা থেমে গেছে। এবারে আমরা তাপগতিবিদ্যার একদম গোড়ার ধ্যান ধারণায় চলে যাই। যে কোনো একটা পরিবর্তন, ভৌত হোক বা রাসায়নিক, পরিবর্তনটা হবে কি হবে না সেটা কে ঠিক করে দেবে? মোলার গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জির পরিবর্তন আমরা জানি, আমরা পড়েছি। ডেল্টা জি যদি কোনো বিক্রিয়ার জন্য বা প্রক্রিয়ার জন্য নেগেটিভ হয়, সেই পরিবর্তনটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত নয়। তবে দিনের শেষে একটা কথা বারবার বলার, যেই যেই পরিবর্তন স্বতঃস্ফূর্ত নয় সেইগুলো হবে না, এবং যেই যেই পরিবর্তন স্বতঃস্ফূর্ত সেইগুলো এমনি এমনিই হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, একদমই নয়। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা জানি হাইড্রোকার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই বিক্রিয়ার ডেল্টা জি নেগেটিভ, অর্থাৎ এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। কিন্তু আমাদের আশেপাশে আমরা যত হাইড্রোকার্বন দেখি, সেটা কাগজ হতে পারে, সেটা কাঠ হতে পারে, সেটা কাপড় হতে পারে, তার সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং জল ঝুপঝুপ করে তৈরি হয়ে যাচ্ছে না। হলে কি সমস্যা হতো সেটা আমরা স্বাভাবিক বুদ্ধিতে বুঝতে পারছি। যাই হোক, যখন একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে তখন কি ঘটেছে? তখন হয়েছে যেটা, যে ওই জাস্ট যখন আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছি, তখন এই যে গিভস ফ্রি এনার্জি, যে
দুটো দশায় আছে, যে দুটো ফেজে আছে, সে দুটো ফেজে সেম। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে কঠিন থেকে তরল হচ্ছিল, তাহলে হচ্ছে যে যেটা গলনাঙ্ক, আবার উল্টো দিক থেকে গেলে হিমাঙ্ক, ওই তাপমাত্রায় কঠিনের যা গিভস ফ্রি এনার্জি 1 মোল পদার্থের, তরলেরও তাই। এই ভাবনা চিন্তাটাকে একটা পদার্থের কঠিন তরলের মধ্যে যেমন করেছি, তেমনভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কোথায়? ইন কেস অফ ডিসলভিং অফ এ সলিউট। অর্থাৎ আমরা যখন সম্পৃক্ত দ্রবণ, যদি আমাদের মনে থাকে, হ্যাঁ, বেশ কিছু টার্ম আসবে, এটা বারবারই বোঝানো বলার বিষয়, যে আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো, এগুলো যেহেতু একদম স্কুল লেভেল আলোচনা থেকে শুরু হয়নি, কাজেই একদম গোড়ার দিকের রাসায়নিক ধারণাগুলো আছে ধরে নিয়ে, তবু বলার মধ্যে মধ্যে নিশ্চয়ই বারবার আসবে। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? অর্থাৎ কোনো একটা দ্রবণে যখন সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব বা সলিউট, দ্রাবকে বা সলভেন্টে দ্রবীভূত করা যায়, সেই সর্বোচ্চ পরিমাণটা রয়েছে। এবার যদি আমি আরও একটু যোগ করি, সলিউট বা দ্রাব, সে তলায় গিয়ে পড়ে আছে, আর ডিজলভ করার কথা না, ম্যাক্সিমাম পসিবল ডিজলভ হয়ে আছে অলরেডি। তখন ওই যে সলিউট, সে কঠিন অবস্থায় এবং দ্রবণে দ্রবীভূত অবস্থা, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। অর্থাৎ আমি যদিও দূর থেকে দেখছি, বাইরে থেকে দেখছি, যে তলায় যেটুকু হচ্ছে সলিউট কঠিন অবস্থায় পড়েছিল সেটুকুই পড়ে আছে, যে কোনো হোক, যে জৈব বা অজৈব যা হোক পড়ে আছে। আসলে কিন্তু যেটুকু আমি দিয়েছিলাম সেটুকু পুরোটাই পড়ে আছে এমন নয়। যেটা ঘটেছে, যে কিছু সলিউট মলিকুল গোটা মলিকুল হয়ে হোক বা আয়নে ভেঙে হোক দ্রবণে চলে গেছে, আবার দ্রবণ থেকে কিছু সলিউট ফিরে এসেছে, ফিরে এসে প্রেসিপিটেট পড়েছে কঠিন হিসাবে। আমরা বাইরে থেকে দেখছি যে তলায় সলিউট যেটুকু পড়েছিল, কঠিন দ্রাব যেটুকু পড়েছিল সেটুকুই আছে, কিছু বাড়ে কমে নি। এইখানে আমরা পড়বটা কি তাহলে? এইখানে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে যে আমরা যেমন একটা পদার্থের বিভিন্ন সাবস্ট্যান্সের মধ্যেকার ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো, তেমনি দুটো পদার্থের মধ্যে, যেখানে একটা দ্রাব এবং একটা দ্রাবক, তাদের মধ্যে যে ফিজিক্যাল ইকুইলিব্রিয়া, যাওয়া আসা, এবং সেই যাওয়া আসার ফলে ওই দ্রাব বা দ্রাবকের বিভিন্ন ভৌত অবস্থার, বিভিন্ন ভৌত প্যারামিটারের যে ধরনের পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনগুলো আমরা জানার বোঝার চেষ্টা করব। আমরা এটা বলতেই পারি যে আমাদের আশেপাশে আমরা সারাদিন যে সমস্ত কঠিন তরল গ্যাস যা দেখি, এই প্রত্যেকটাই হচ্ছে মিক্সচারস অর সলিউশনস।
আরও ভালো করে বলতে গেলে সকলেই মিক্সচার। তার মধ্যে যেই মিক্সচারগুলো নিয়ম মেনে, আইন মেনে, সব দিকে সমান ঘনত্ব বজায় রেখে হয়েছে, সেগুলোকেই আমরা বলেছি সলিউশন বা দ্রবণ। কারণ আমরা এমনিতেই বুঝতে পারি যে দুটো পদার্থ, সেটা মৌল হোক, যৌগ হোক, বা কঠিন হোক বা তরল হোক, দুটো পদার্থকে জাস্ট যদি এমনি মিশিয়ে দিলাম, সেটা মিক্সচার। কিন্তু সেটাকে দ্রবণ বলার জন্য আমাদের কিছু প্যারামিটার মেনে চলা দরকার আছে। আমাদের আশেপাশে যদি আমরা দেখি, সলিউশন, সবচেয়ে বড় সলিউশন কি? আমাদের মহাসমুদ্রগুলো। তাতে জলের মধ্যে বিভিন্ন ধরনের অজৈব জৈব পদার্থ দ্রবীভূত হয়ে আছে। যাক, সেই জল, যদিও আমাদের চারদিকে হচ্ছে জলের সমস্যা প্রচুর, কিন্তু এটা তো আমরা জানি সমুদ্রের জল তো খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? Na+Cl-, মূলত আরও অনেক ছোটোখাটো জিনিস আছে। আমরা এটা নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা সমুদ্রের জল থেকে পিওর ওয়াটার বার করতে পারি। এছাড়া আমরা এখানে আলোচনা করব আমাদের শরীরের বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে। অফকোর্স দিনের শেষে আমরা আগেও ক্লাসেও বলেছি, আবারও বলেছি, যে আমরা যখনই কেমিস্ট্রি পড়ার চেষ্টা করি, কেমিস্ট্রি পড়তে যাই, এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা যখন কথা বলি থার্মোডাইনামিক্স নিয়ে, আমরা যখন কথা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়া নিয়ে, এটা এরকম নয় যে আমরা খালি পরপর যোগ করি, গুণ করি, ভাগ করি, ইন্টিগ্রেশন করি। আমরা যে আলোচনাটায় যাব সেটা হচ্ছে, আমরা প্রথমে আলোচনাটা শুরু করি পিওর সাবস্ট্যান্সেসের ফেজ চেঞ্জ নিয়ে। তারপরে আমরা আলোচনাটা যখন এগোবো, তখন আমরা দেখব যে একটা দ্রাবকের মধ্যে, সেটা যখন পিওর অবস্থায় আছে, তখন তার দশা পরিবর্তন, ফেজ চেঞ্জ কীভাবে হয়েছে, আর যখন তার মধ্যে আমরা কিছু দ্রাবক সলিউট ডিজলভ করে দিয়েছি, তখন তার পরিবর্তন কি হয়েছে। সে পরিবর্তন হয়েছে মানে ব্যাপারটা ওরকম নয় যে আলাদা করে দ্রাবর হয়েছে বা দ্রাবকের হয়েছে। পরিবর্তন যখন হয়েছে, টোটাল সলিউশনের একসাথে একটা হয়েছে, দ্রাবর আলাদা করে হয়েছে, দ্রাবকের আলাদা করে হয়েছে, তাদের মধ্যে কি প্রভাব, আমরা এগুলো নেড়েচেড়ে দেখব। আমরা যখন হচ্ছে যে একদম গোড়াতে যদি আলোচনা শুরু করি, দশা এবং দশা পরিবর্তন, ফেজেস অ্যান্ড ফেজেস ট্রানজিশনস, এই আলোচনাতে আমরা একদম গোড়ায় আমরা বলে দিয়েছি, আমরা জানি আমাদের আশেপাশে আমরা যে সমস্ত পদার্থ দেখতে পাই, তারা মূলত এই তিনটে ফর্মে থাকতে পারে। সলিড, লিকুইড এবং গ্যাস। এবার কিছু পদার্থ এমন আছে যেই পদার্থর আমরা ওই তিন রকম দশা হয়তো কখনোই একসাথে এমনিতে জগৎ সংসারে দেখতে পাইনি। তিন রকম দশা আমরা দেখতে পাইনি, অর্থাৎ যেটা বলার বিষয় হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে আলোচনার মধ্যে থেকেছি, তখন কি হয়েছে, তখন হচ্ছে যে আমরা
ওই শুধু কঠিন দেখি, কোনো শুধু গ্যাস দেখি, এরকম ঘটনা ঘটতে পারে। যেটা হচ্ছে বারবার হচ্ছে যে এটা হচ্ছে যে বলার চেষ্টা যে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, ঘটতে পারে না এমন, এরকম ঘটনা ঘটতেই পারে। আমরা যেটা বলেছিলাম বারবারই যে আমাদের চোখের সামনে যে পদার্থগুলো আছে তার মধ্যে এবার যদি আমাদেরকে ভাবনা চিন্তা করতে বলা হয় যে 3 রকমের পদার্থ একসাথে 3 রকমই আছে দেখতে পেয়েছি, কঠিন তরল। আমাদের হচ্ছে তো এই সহজ গল্প আছে। প্রথমে হচ্ছে বরফ ছিল, বরফ থেকে হচ্ছে গলে জল হলো, তারপরে হচ্ছে জল থেকে হচ্ছে যে বাষ্প হলো। এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা 3 রকমটাই দেখেছি। এবার সলিড অক্সিজেন আমরা খুব বেশি খুঁজিনি, বা হচ্ছে যে কঠিন হাইড্রোজেন আমরা তেমন দেখিনি। দেখিনি বলতে আমরা আমাদের চোখের সামনে দেখিনি, কিন্তু এরকম আমরা বলতে পারি যে সাধারণত প্রতিটা পদার্থের এরকম 3টে করে ফেজ পাওয়া যাবে, কঠিন, তরল এবং গ্যাস। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে কঠিন পেলাম আর গ্যাস পেলাম, সলিডটা পেলামই না। আমরা এ উদাহরণ পড়েছিলাম ছোটবেলার ক্লাসে, ঊর্ধ্বপাতন পড়েছিলাম। এর বাইরেও এই কঠিন তরল গ্যাস বাদ দিয়েও আমরা কিছু পদার্থের ক্ষেত্রে তাদের বহু রূপতার কথা পড়েছি। অ্যালোট্রপিজম, যেমন আমরা দেখেছি যে ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট দুটোই তো কার্বন, এ দুটো আলাদা রকমের রূপ। এবং গ্রাফাইট থেকে কার্বনে যাওয়া আসাটা কিন্তু ওই ঠিক বরফ থেকে জল বা জল থেকে বাষ্পে যাওয়া আসা যেভাবে হচ্ছে, হ্যাঁ, ঠিক হচ্ছে যে অত সহজে হচ্ছে যে যাওয়ার জিনিস না। তবুও ওটা সলিড কার্বনেরই দুটো দশা। যেমন জলের 3টে দশা আমরা দেখেছি, একটা বরফ, একটা জল, একটা জলীয় বাষ্প। তেমনি কার্বনের আমরা দেখেছি দুটো দশা, একটা গ্রাফাইট, একটা ডায়মন্ড। এদের মধ্যেও যাওয়া আসা হতেই পারে, এবং হলে আমরা সেটাকেও বলবো ফেজ ট্রানজিশন, সেটাকেও আমরা বলবো ফেজ ট্রানজিশন। তো আমরা যখন আমাদের এই দুটো বিষয়, একটা হচ্ছে ফেজ ট্রানজিশন আর একটা হচ্ছে সলিউশন নিয়ে আলোচনা, এবার এই গোটাটার মধ্যে যেটা বারবার আমাদের ভাবনা চিন্তা করার বিষয় হিসেবে উঠে আসছে, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। আমরা এটা জানি যে কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারে এসে পৌঁছে, স্পেসিফিক প্রেসারে একটা পদার্থ তার দশা পরিবর্তন করে, কঠিন থেকে তরল হয় অথবা তরল থেকে বাষ্প হয়। যদি হচ্ছে আমার কম্পোনেন্ট পিওর হয়, তাহলে আমরা এই সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাসে যাওয়ার ক্ষেত্রে একটা স্পেসিফিক টেম্পারেচার পাবো, যেটাকে আমরা কখনো নাম দিয়েছি মেল্টিং টেম্পারেচার, কখনো নাম দিয়েছি বয়েলিং টেম্পারেচার, ফ্রিজিং টেম্পারেচার, কন্ডেন্সিং টেম্পারেচার, এগুলো। আর ওয়েন দ্য মেটেরিয়াল ইজ নট পিওর, যখন একটা পিওর কম্পোনেন্ট নয়, 2-4টে জিনিস মিশানো আছে, সেক্ষেত্রে অনেক সময়ই আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রার পরিবর্তে একটা তাপমাত্রার রেঞ্জ পাবো, যে একটা টেম্পারেচারে গিয়ে হচ্ছে যে ওই পদার্থটা মেল্ট করতে শুরু করলো, এবং আরেকটা টেম্পারেচারে গিয়ে দেখলাম যে পুরো ব্যাপারটা কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ পিওর কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে একটা স্পেসিফিক টেম্পারেচার, যার নাম দিয়েছি আমরা মেল্টিং পয়েন্ট, সেই মেল্টিং পয়েন্টে গিয়ে সলিড থেকে আস্তে আস্তে লিকুইড হতে শুরু করলো,
এবং until the entire solid is converted into liquid, ওই সিস্টেমটার তাপমাত্রা কিন্তু বাড়ছে না। বাইরে থেকে আমরা তাপ প্রয়োগ করছি কিন্তু তাপমাত্রা বাড়ছে না। এই আমরা একটা অবজারভেশন দেখেছিলাম ইন কেস অফ পিওর সাবস্ট্যান্সেস, কিন্তু ইমপিওর সাবস্ট্যান্সের ক্ষেত্রে সেরকম নয়। একটা সহজ উদাহরণ আমাদের চোখের সামনে আছে, দ্যাট ইজ ওয়াক্স, মোম। মোম একটা কোনো স্পেসিফিক একটা কম্পাউন্ড নয়, একটা কম্পোনেন্ট নয়, ডিফারেন্ট হাইড্রোকার্বনের মিক্সচার, এবং সেই জন্য এর মেল্টিংয়ের ক্ষেত্রেও আমরা একটা রেঞ্জ পাবো। দ্য স্টোরি ইজ সেম ইন কেস অফ বাটার। তো যে টেম্পারেচার আমরা যার নাম দিয়েছি মেল্টিং টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচারে কি হয়েছে, সলিড থেকে লিকুইডের এবং লিকুইড থেকে সলিডে আসার গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হয়ে গেছে 0। তাহলে এটা বুঝতেই পারা যাচ্ছে, যদি আমরা শুধু এন্ট্রপি নিয়ে ভাবতে যেতাম, যে কেউ একটা সলিড হয়েছে, সেখান থেকে লিকুইড হলো বা ভেপার হলো, আমরা স্বাভাবিক বুদ্ধিতেই বুঝতে পারছি যখন একটা পদার্থ সলিড থেকে লিকুইড হয় বা লিকুইড থেকে গ্যাস হয়, একদম নিশ্চিতভাবে কি হয়, নিশ্চিতভাবে যেটা হয়, একটা মলিকুলের সাথে তার পাশের যে মলিকুল, সে মলিকুলের ডিস্টেন্স বেড়ে যায়। ডিস্টেন্স বেড়ে যায় মানে তাদের অ্যাট্রাকটিভ ফোর্স কমে যায়, এবং পদার্থের মধ্যে ওই মলিকুলগুলোর বা অ্যাটমগুলোর যে স্পেসিফিক পজিশান, স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট, সেটা ভেঙে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে র্যান্ডামনেস অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। র্যান্ডামনেস বৃদ্ধি পায়, এন্ট্রপি বৃদ্ধি পায়। তো আমরা এটা দেখেছিলাম যে কোনো সময়ই আমরা জানি এটা, যে যখন কঠিন থেকে তরল হচ্ছে বা তরল থেকে গ্যাস হচ্ছে, আমাদের এন্ট্রপি বাড়ছে, নিশ্চয়ই বাড়ছে। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এই যে এন্ট্রপি বাড়ছে সিস্টেমের, এই এন্ট্রপি বাড়তে গিয়ে কি হচ্ছে, এই এন্ট্রপি বাড়াতে গিয়ে যেটা হচ্ছে যে সারাউন্ডিংস থেকে হিট আমার সিস্টেমকে কিন্তু অ্যাবজর্ব করতে হচ্ছে। মেল্ট করার জন্য সারাউন্ডিংস থেকে আমার সিস্টেমকে হিট অ্যাবজর্ব করতে হচ্ছে। অর্থাৎ সারাউন্ডিংসের এন্ট্রপি কিন্তু ফল করছে, এবং এজন্যই টোটাল এন্ট্রপি অফ দ্য সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস রিমেন কনস্ট্যান্ট। যদি আবার আমরা উল্টোভাবে ভাবি, যে যখন ভেপার থেকে লিকুইড হচ্ছে বা লিকুইড থেকে সলিড হচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, তখন সিস্টেমের তো এন্ট্রপি নিশ্চয়ই কমছে, কারণ মলিকুলগুলো কাছাকাছি চলে আসছে, তাদের হচ্ছে যে এদিক ওদিক ছুটে বেড়ানো বন্ধ হয়ে যাচ্ছে। বাট যে ঘটনাটা ঘটছে, যে সিস্টেম থেকে হিট বাইরে বেরিয়ে যাচ্ছে, সারাউন্ডিংস ইজ ড্রাইভিং আউট এনার্জি ফ্রম দ্য সিস্টেম, এবং সেই হিট যেহেতু সিস্টেম থেকে সারাউন্ডিংসে রিলিজ হচ্ছে, এই সময় কি ঘটছে, এই সময়ে সারাউন্ডিংসের এন্ট্রপি কিন্তু সাথে সাথে আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার গিয়ে টোটাল এন্ট্রপি অফ দ্য সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিং রিমেন কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দুটো ফেজ যখন ইকুইলিব্রিয়ামে আছে, এনি টু ফেজ, সলিড লিকুইড, লিকুইড গ্যাস
or solid gas, there is no thermodynamic driving force. মানে ওইখানে বরফ থেকে জলে যাওয়ার বা জল থেকে বরফে যাওয়ার কোনো রকম আগ্রহই থাকবে না যখন আমরা জলের মেল্টিং পয়েন্টে বসে আছি। আবার একইভাবে যখন জলের স্ফুটনাঙ্কে বয়েলিং পয়েন্টে জল থেকে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প থেকে জল কোনো দিকে যাওয়ারই সিস্টেমের কোনো আগ্রহ দেখাবে না। একটা জিনিস বলেছিলাম আগে, মাথায় রাখার, মুখস্থ রাখার কথা নয়, একবার দেখে রাখা, একবার জেনে রাখা যে হ্যাঁ, যে আমাদের এইগুলো হচ্ছে আমাদের সমুদ্রের জলে যেগুলো পাওয়া যায়, কি কি পাওয়া যায়, কতটা করে পাওয়া যায়, জাস্ট একটা লুক দেখে রাখা। এ দুটো সম্বন্ধে আমাদের কথা হয়েছে, এ দুটো আমরা জানি। এগুলো সম্বন্ধে আমাদের খুব একটা কথা হয়নি, খুব একটা জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই কম্পোনেন্টগুলোর মজা হচ্ছে, বুঝতেই পারছো, বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, যাওয়া আসা, আসা যাওয়া, এগুলো লেগে থাকবে, এবং এগুলো লেগে থাকবে বলেই যেটা ঘটবে সেটা হচ্ছে জলের পিএইচ এক থাকবে না, পাল্টে যাবে। সেই জন্য আমরা ভাবনা চিন্তাটা পরে রাখব। এবারে আমাদের একদম গোড়ার দিকের ভাবনা চিন্তা, ভেপার প্রেসার এই একটা টার্ম, বাষ্পচাপ। বাষ্পচাপ বিষয়টা একদম প্রথমে যদি ভাবনা চিন্তা করা যায়, সেই যারা পড়েছিলেন মনে থাকবে, এটা মার্কারি ব্যারোমিটারের কথা। মার্কারি ব্যারোমিটার কি হয়েছিল মনে করে দেখুন, টরিসেলির এক্সপেরিমেন্ট ইত্যাদি ইত্যাদি। ঘটনাটা কিছু না, একটা টিউবের মধ্যে খানিকটা মার্কারি নিয়ে একটা মার্কারি সারফেসের ওপর উল্টে দেওয়া হয়েছিল। একটা ডেফিনিট হাইট অব দি মার্কারি দাঁড়িয়েছিল, তার ওপরে একটা স্পেস থাকে, যেই স্পেসটাকে আমরা বলেছিলাম হচ্ছে ভ্যাকুয়াম। এই স্পেসটা আমরা দেখেছিলাম, সেই স্পেসটাকে বলেছিলাম আমরা ভ্যাকুয়াম। সেটা কি ভ্যাকুয়াম? না, সেটা ভ্যাকুয়াম ঠিক বলবো না, সেটাকে কি বলেছিলাম, অলমোস্ট ভ্যাকুয়াম। কেন? কারণ হচ্ছে যে এখানে মার্কারির বাষ্প থাকে, সেটা খুব কম পরিমাণে। হ্যাঁ, এবার পরিমাণ কম কেন বলছি, এটা পরিমাণ কম তো হওয়ারই কথা, কারণ হচ্ছে যে মার্কারির হচ্ছে, যদি আমরা ভাবি আর কি, যে তার বয়েলিং পয়েন্ট দ্যাট ইজ সো হাই, যে হচ্ছে যে ওইখানে বিশেষ মার্কারি বাষ্প পাওয়া মুশকিল আছে। অর্থাৎ বাষ্পচাপের গল্পটা শুরু হচ্ছে এমন একটা জায়গা থেকে যেখানে একটা তরল এবং সেই তরল পদার্থের বাষ্প, তরলটা মৌলও হতে পারে, যৌগও হতে পারে, কিন্তু আপাতত অবধি আমরা আমাদের ভাবনা চিন্তা যখন শুরু করেছি, মৌল হতে পারে, যৌগ হতে পারে, কিন্তু আমরা পিওর তরল, শুধুমাত্র তরল নিয়ে, একটি তরল নিয়ে ভাবছি, যার মধ্যে মিক্সচার নয়। তো এবারে সেই তরল এবং তার বাষ্প, তারা কন্ট্যাক্টে আছে, এবং যদি হচ্ছে ভেসেলটা ক্লোজড হয়, ভেসেল ক্লোজড হলে কি হচ্ছে, যে আমরা এমনি ঘরে কোথাও জল পড়লো, রাস্তায় কোথাও জল পড়লো, আমরা কি দেখব, যে বাষ্পীভূত হয়ে জল সেটা বেরিয়ে যাবে।
বয়েল নয় কিন্তু বাষ্পীভবন, ইভ্যাপোরেশন হয়ে বেরিয়ে যাবে। যদি হচ্ছে যে শীতকাল হয় বা বর্ষাকাল হয়, বাতাসে জলীয় বাষ্প বেশি আছে, তাহলে টাইম বেশি লাগবে। বা যদি গ্রীষ্মকাল হয়, তাহলে হচ্ছে যে টেম্পারেচার বেশি, রেট অফ ইভ্যাপোরেশন বেশি, তাড়াতাড়ি হচ্ছে যে শুকিয়ে যাবে। কিন্তু এখানে সমস্ত ব্যাপারটা ঠিক স্পষ্ট করে বোঝা গেল না, কারণ আমরা তো ওই জল থেকে বাষ্প হওয়াটাই খালি দেখলাম, জল থেকে বাষ্প হয়ে যাচ্ছে। সিস্টেমটা তো ক্লোজ না, সিস্টেমটা ওপেন, হাওয়াতে বাষ্প উড়িয়ে নিয়ে চলে গেল, ফ্যান চালাবেন তাড়াতাড়ি শুকোবে, এই গল্প আছে। কিন্তু আমরা যদি বোঝার চেষ্টা করি, এই সিস্টেমটা যখন ক্লোজ, তখন একটা লিকুইড এবং তার ভেপার দুটোই আছে, এবং কি হচ্ছে, তারা হচ্ছে যে নিজেদের মধ্যে সাম্য তৈরি করেছে, ইকুইলিব্রিয়াম তৈরি করেছে। কি ঘটনাটা ঘটলো আমরা দেখেছিলাম, এই যে আমাদের যে অবজারভেশনটা আবার মনে করাই, কি ঘটেছিল এখানে, এই দেখেছিলাম হচ্ছে যে এই যে এটা হচ্ছে ভ্যাকুয়াম, প্রায় ভ্যাকুয়াম, অলমোস্ট। এবারে ওই অলমোস্ট ভ্যাকুয়াম সামলাতে গিয়ে আমরা কি করেছি, অলমোস্ট ভ্যাকুয়ামকে আমরা ওর মধ্যে যেটা করেছি, ওই অলমোস্ট ভ্যাকুয়ামের মধ্যে আমরা 1 ড্রপ জল দিয়ে দিয়েছি, 1 ড্রপ জল। এবার যেহেতু এই যে জায়গাটা, যেহেতু হচ্ছে যে আমার যে এই যে এই স্পেস, এই যে জায়গাটা, এই জায়গাটা তো ভ্যাকুয়াম ছিল। এবার এই ভ্যাকুয়ামের মধ্যে যেই 1 ফোঁটা জল দিলাম, এবার আমরা জানি জলের বয়েলিং পয়েন্ট যাই হোক আর তাই হোক, যদি ভ্যাকুয়ামের মধ্যে জল দিই তাহলে প্রেশার যত কমবে তত বয়েলিং পয়েন্টও কমে যাবে। ভ্যাকুয়াম মানে কি, ভ্যাকুয়াম মানে হচ্ছে যে কোনো টেম্পারেচারে জল রাখলেই ভ্যাকুয়ামে সে হচ্ছে ইভাপোরেট করে যাবে। যেই 1 ফোঁটা জল দিলাম, জলীয় বাষ্প এই জায়গাটাতে ভর্তি করে ফেললো, এবং তার ফলে কি হলো, তার ফলে এই যে জায়গাটুকু, এইটুকু হচ্ছে আমার মার্কারি লেভেল ফল করলো। কেন ফল করলো? ডিউ টু দ্য প্রেশার অফ ওয়াটার ভেপার ইভলভড। তো তাহলে যেটা বোঝা গেল যে এই জল দেওয়ার ফলে যে জলীয় বাষ্পটুকু তৈরি হয়েছে, সেই জলীয় বাষ্পের চাপে মার্কারি নেমে এসছে। এবার একটা অবজারভেশন দেখলাম যে আমরা একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, 1 ফোঁটা না দিয়ে 10 ফোঁটা দিয়েছি, 15 ফোঁটা দিয়েছি, এবং এমন করে দিয়েছি যে একটু জল থেকে যায়, যেন যে না আরও বাষ্প হতো। আমরা দেখছি ঠিক আছে, জল দিলে বাষ্প হবে, বাষ্প হলে নিচে নামবে, ফাইন। এবার আমরা আরও জল দিচ্ছি, আরও জল দিচ্ছি, আরও জল দিয়ে আমরা দেখছি যে আচ্ছা দেখা যাক তো তাহলে কতটা বাষ্প তৈরি হয়, তাহলে আরও বেশি নেমে আসবে কিনা। কিন্তু দেখা গেল যে ওই জল ওপরে যতটাই থেকে যাক না কেন, চাপ কিন্তু আরো বেশি বেশি করে তৈরি হচ্ছে না। কারণ যতটুকু জল বাষ্পীভূত হয়ে ওখানে চাপ দিচ্ছে, সেই বাষ্পের পরিমাণটা ফিক্সড। কেন ফিক্সড? কারণ তার চাইতে বাষ্পের পরিমাণ যেই বেশি হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার বাষ্প থেকে জলে পরিণত হওয়ার বা বাষ্প থেকে জলীয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে প্রবণতা, সেটা আবার তখন দেখা যাবে। কাজেই আমরা যেটা করতে পারবো যে ওই একটা স্পেসিফিক অ্যামাউন্টের ওয়াটার ভেপার প্রেশার ওখানে তৈরি করা সম্ভব। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে একটা স্থির তাপমাত্রায় যতক্ষণ অবধি হচ্ছে যে খানিকটা জল রয়েছে পড়ে, সেখানে যতটুকুই জল থাক না কেন, যে
বাষ্প চাপটা তৈরি হবে সেইটা হচ্ছে ফিক্সড। যেমন বলেছে যে 20°C মার্কারি নেমে আসবে হচ্ছে 18 মিলিমিটার। ঠিক আছে, এবার যদি আমি ওই তরল কতটুকু পড়ে আছে দেখি, সেটা যাই হোক 0.1 ml হোক বা হচ্ছে যে 1 ml হোক, প্রেশারের যে অ্যামাউন্টটা হচ্ছে 18 টর। প্রেশারের অ্যামাউন্টটা হচ্ছে 18 টর। ঠিক আছে, তো আমরা এই বিভিন্ন রকমের প্রেশারগুলো নিয়ে হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই হচ্ছে যে আলোচনা করব যে কোনটা হচ্ছে কখনকার প্রেশার, কখন কত প্রেশার, আমরা এটা নিয়ে হচ্ছে আমরা নিশ্চয়ই আলোচনায় ঢুকবো। এবং বিভিন্ন টেবিলের বিভিন্ন লিকুইডের ভেপার প্রেশার কেমন কেমন আছে না আছে, আমরা এইটা একটু আমরা দেখতে পারি। বিভিন্ন কম্পোনেন্টের ভেপার প্রেশার বিভিন্ন লিকুইডের, এবং কি এটা দেখতে পাচ্ছি আমরা এর ভ্যালুর মধ্যে নেড়েচেড়ে দেখলাম যে সবচাইতে কম হচ্ছে মার্কারি, সবচাইতে কম। ইটস কোয়াইট অবভিয়াস। দ্য হাইয়েস্ট বয়লিং লিকুইড অ্যামাং দিস 5, দ্য হাইয়েস্ট বয়লিং লিকুইড, তার ভেপার প্রেশার সবচাইতে কম হবেই। সবচাইতে বেশি কার পেয়েছি এখানে, সবচাইতে বেশি পেয়েছি কার, এই যে মিথানল। লো বয়েলিং লিকুইড, তাড়াতাড়ি ভেপোরাইজ করছে, তাহলে 25°C মার্কারি বা হচ্ছে যে ওয়াটারের যেটুকু ভেপোরাইজ করবে তার চাইতে মিথানলের হচ্ছে যে অনেক বেশি পরিমাণে ভেপোরাইজ করবে, এবং তার ফলে তার ভেপার প্রেশারের পরিমাণটাও বেশি হবে। এটা আমরা বুঝলাম। এবারে আমরা যদি দেখি যে আমরা এর একটা মলিকুলার মডেল বানাবো। মলিকুলার মডেল করেন কিছু না, বলছে যে আমরা একদম প্রথমে একটা লিকুইড নিয়ে ভাবছি। এবার লিকুইড থেকে যে কোনো টেম্পারেচারেই কিছু মলিকুল ভেপার হয়ে বেরিয়ে আসবে। এবার বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন ইভাপোরেশন ইন বয়লিং ইজ দ্যাট ইন কেস অফ বয়লিং আমার টোটাল কন্টেন্ট অফ লিকুইড থেকেই হচ্ছে বেরিয়ে আসবে, লিকুইড থেকে মলিকুলগুলো বেরিয়ে আসবে ভেপার। বাট ইন কেস অফ ভেপোরাইজেশন আমার কিন্তু টোটাল লিকুইডটা থেকে ভেপার বেরিয়ে আসে না। কি হয়, ইন কেস অফ লিকুইড যেটা হচ্ছে ইন কেস অফ লিকুইড ইভ্যাপোরেশন যেটা হয়, ইউজুয়ালি দ্য টপ সারফেস উইচ ইজ এক্সপোজড, সেখান থেকে হচ্ছে যে বেরিয়ে আসে। কারণ কি, কারণ হচ্ছে যে একদম লিকুইডের বাল্কের মধ্যে যে মলিকুলগুলো আছে তাদের তো হচ্ছে যে সারাউন্ডিংস চারদিকে মলিকুল, সকলেই তাদেরকে হচ্ছে টানছে, কাজেই তাদের পক্ষে বেরিয়ে আসাটা কঠিন। ওয়ারাজ সারফেসে যারা আছে তাদের তো একটা সাইড ওপেন, সেখান থেকে কেউ টানছে না, তাহলে লেস নাম্বার অফ মলিকুলস আর অ্যাট্রাক্টিং দেম, কাজেই কম পরিমাণ আকর্ষণকে ওভারকাম করে ওদেরকে এসকেপ করতে হচ্ছে। যাই হোক, এবারে যত হচ্ছে যে এই ভেপারে মলিকুলের সংখ্যা এভাবে আস্তে আস্তে বেরিয়ে বাড়তে থাকলো, তখন কি হবে, সেই যে মলিকুলগুলো ভেপারে চলে গেছিল তারা কিন্তু আবার ওই লিকুইডের সারফেসে এসে ধাক্কা মারতে পারে, এবং যেই ধাক্কা মারলো দের ইজ চান্স যে সেটা লিকুইডের মধ্যে আবার চলে গেল। হ্যাঁ, দ্য মলিকুল বিকামস পার্ট অফ দ্য লিকুইড এগেইন। তো তাহলে
একটা সময় যেমন হবে কি, যে আমরা যে কোনো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেই যা বলেছি, যে লিকুইডের একদম ওপরের সারফেস থেকে যতগুলো মলিকুল এসকেপ করে গ্যাসের চলে যাচ্ছে, ভেপার ফেজে চলে যাচ্ছে, একদম প্রথমে যখন আমরা লিকুইড নিয়ে শুরু করেছি তখন তো হচ্ছে যে শুধু লিকুইড থেকেই হচ্ছে যে যাচ্ছে, বেরোচ্ছে ভেপার। কিন্তু এবার আস্তে আস্তে ভেপারে সংখ্যা বাড়ছে মলিকুলের, এবং ভেপার থেকে এসে লিকুইডে ধাক্কা মেরে আবার লিকুইডে পরিণত হয়ে যাচ্ছে, এই সংখ্যাটাও আস্তে আস্তে বাড়তে শুরু করলো। একটা সময়ে গিয়ে আমরা হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের ডায়নামিক্স সম্বন্ধে পড়েছি, ডায়নামিক ইকুইলিব্রিয়াম সম্বন্ধে পড়েছি, একটা জায়গায় গিয়ে যেটা হবে যে তরল পদার্থের রেট অফ ইভাপোরেশন যা হবে, আর আমাদের যে বাষ্প যেটা রয়েছে, বাষ্পের রেট অফ কনডেনসেশনটাও হচ্ছে যে একই জায়গায় চলে আসবে। কঠিন কিছু বিষয় না, এমনি আমাদের এমনি আন্ডারস্ট্যান্ডিং থাকলেই বুঝতে পারা যাবে। কঠিন কিছু ব্যাপার না। তো এবারে যেটা হলো যে রেট অফ ইভাপোরেশন আর রেট অফ কনডেনসেশন একটা জায়গায় গিয়ে ইকুয়াল হয়ে যাবে, এবং এই ইকুয়াল হয়ে যাবে যখন, সেই জায়গাতে দাঁড়িয়েই আমরা হচ্ছে যে ভেপার প্রেসার কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে শুরু করব। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামটাকে এক্সপ্রেস করব হচ্ছে এইভাবে। এবার এই যে সাইনটা, দিস ওয়ান, বারবার বলছি সাইন কিন্তু অনেক রকমের হয়। কোথাও উপরের অ্যারোটা ছোট, বা রাইট ওয়ার্ডসটা ছোট, লেফট ওয়ার্ডসটা বড়, মানে বোঝা যাচ্ছে যে ডিরেকশনটা মূলত লেফটের দিকে যাচ্ছে, রাইটে কম। কখনো আবার রাইট ওয়ার্ডসটা বড়, লেফট ওয়ার্ড ছোট, বোঝা যাচ্ছে রাইটের দিকে বেশি যাচ্ছে, লেফটের থেকে কম আসছে। ইকুয়াল সাইন, এখানে দুটো ইকুয়াল লেন্থ, এটাকে বোঝা যাচ্ছে কি যে এখানে এই ইকুয়েশনের লেফট এবং রাইট পার্ট ইজ অ্যান ইকুইলিব্রিয়াম। এবার ডান দিকেরটাকে আমরা প্রোডাক্ট বলবো বা রিয়াক্ট্যান্ট বলবো, অন্য কি বুঝতে পারা যাচ্ছে যে বাঁ দিক এবং ডান দিক। এবার যেটা হচ্ছে যে লিকুইড থেকে যেমন গ্যাসে যাচ্ছে কিছু মলিকুল, আবার তেমনই গ্যাস থেকেও হচ্ছে যে কিছু ফিরে আসছে। কোথাও কোথাও ভেপার প্রেসার সলিডের ক্ষেত্রেও হতে পারে ক্লিয়ারলি, for components like naphthalene or camphor which sublime, or like NH4Cl which sublime solid থেকে ডিরেক্ট গ্যাসে চলে যায়। তাহলে আমরা ডেফিনেশনটা করলাম হচ্ছে এইরকম, পরিষ্কার কথা, ডেফিনেশনটা আমরা করলাম এরকম যে যখন ভেপারটা ওই লিকুইডের সঙ্গে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, এবং এটাকেও স্পষ্ট করেই বুঝতে পারা যাচ্ছে যে যেহেতু আমরা জানি যে টেম্পারেচার বাড়ালে বা কমালে কি পরিমাণ লিকুইড ভেপার ফেজে যাবে, সেই পরিমাণটাও হচ্ছে যে কমে বেড়ে যাবে। টেম্পারেচার বাড়িয়ে দিলে ভেপার ফেজে বেশি যাবে, টেম্পারেচার কমিয়ে দিলে ভেপার ফেজে কম যাবে। কাজেই vapor pressure of a pure liquid is definitely a temperature dependent phenomenon. এটা কিন্তু অ্যাবসলিউটলি মাথায় রাখার বিষয় যে ভেপার প্রেশার অফ আ সাবস্টেন্স is the pressure exerted by its vapor when the vapor is in dynamic equilibrium with the condensed phase. এবার এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এই অবস্থাটা কিন্তু এক্সক্লুসিভলি একটা টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট ব্যাপার, এক্সক্লুসিভলি টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট ব্যাপার, অ্যান্ড অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য কম্পাউন্ড, নেচার অফ দ্য কম্পোনেন্ট, নেচার অফ দ্য লিকুইড। আমরা দেখলাম একটু আগেই যে মার্কারির ক্ষেত্রে ভেপার প্রেশার যেরকম হবে, মিথানলের ক্ষেত্রে অনেক বেশি। যত
লো বয়েলিং বা ভোলাটাইল লিকুইড নিয়ে আমরা কাজ করব, তত ভেপার প্রেশারের মাত্রা বেশি হবে। এবারে আমাদের বলার যে বিষয়টা ছিল, আমরা এখানে ওই দেখিয়েছি যে আমাদের যেটা আগের বার বললাম যে ওই একটা লিকুইড এবং তার হচ্ছে ভেপার, তাদের মধ্যে যাওয়া আসার গল্পটা যেরকম থাকে জাস্ট ছবি এঁকে দেখানো। এবারে আমরা যে কথাটা নিয়ে কথা বললাম, ভোলাটাইলিটি, একটা নতুন টার্ম পাওয়া গেছে, ভোলাটাইলিটি। ভোলাটাইলিটির একটা খুব সিম্পল সিনোনিম আছে, এটা হচ্ছে লো বয়েলিং। এবার যখনই আমরা লো বয়েলিং বলছি, মানে তার বয়েলিং পয়েন্ট কম, বা সে হচ্ছে যে তাড়াতাড়ি করে ওই জন্য হচ্ছে সলিড থেকে হচ্ছে যে লিকুইড থেকে হচ্ছে যে ভেপার ফেজে চলে আসে। তো এবার এই লিকুইড থেকে তাড়াতাড়ি ভেপার ফেজে চলে আসে, এটা আমরা বললাম যে মার্কারি সহজে আসে না, মিথানল আসে। তো এবার যদি আমরা দিনের শেষে এই চলে আসে মার্কারি অল্প পরিমাণে, চলে আসে মিথানল বেশি পরিমাণে, এই যে ভাবনা চিন্তাটা, এটা হচ্ছে আমরা একরকম হচ্ছে কথা আমরা একটা বলতে পারি যে বললাম আচ্ছা এই বয়েলিং পয়েন্ট হচ্ছে যে কোনটার কত, আমরা একটা চার্ট বানালাম, এবার আমরা মোটামুটি বুঝতে পারবো যে যার বয়েলিং পয়েন্ট যত কম তার ভোলাটাইলিটি তত বেশি। এটা একটা কথা আমরা বলতে পারি, কিন্তু জাস্ট যাই অবজার্ভিং মেজারিং দ্য বয়েলিং পয়েন্ট। কিন্তু এবার কথাটা যেটা, হোয়াট ইজ কেমিস্ট্রি অল অ্যাবাউট? কেমিস্ট্রি হচ্ছে যে আমরা যখনই কোনো একটা পদার্থের, মৌল হোক বা যৌগ হোক বা মিশ্র হোক, তার কোনো একটা ফিজিক্যাল প্যারামিটার নিয়ে কথা বলি, ওয়েদার ইট ইজ বয়েলিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট অর সলিবিলিটি, হোয়াট এভার, আমাদের সবসময় আগ্রহ থাকবে মলিকুলার লেভেলে গিয়ে পৌঁছানোর। অর্থাৎ হাই ভোলাটাইলিটি কি ইন্ডিকেট করে? উইক ইন্টারমলিকুলার ফোর্স। এবং লো ভোলাটাইলিটি কি করে, কি বোঝায়? স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে আমরা এই ভেপার প্রেসার যখন আমরা দুটো কম্পাউন্ডের কার বেশি হবে কার কম হবে এই ধরনের আলোচনার মধ্যে যাওয়ার চেষ্টা করি, তখন আমাদের কি করণীয়? তখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে তখন আমাদেরকে তাহলে কি, যেটা যে ওই মলিকুলগুলোর যে স্ট্রাকচার, এই মলিকুলগুলোর যে জিওমেট্রি, সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। যেমন একটা আলোচনা আমরা দেখতে পাবো, যদি আমাদের খেয়াল থাকে, যে যেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ড, এবার এই হাইড্রোজেন বন্ডের মজাটা হলো যে এটা ওই অন্য যে ইন্টারমলিকুলার ইন্টারাকশান, অন্য মানে লন্ডন ডিসপারশন ফোর্স, ভ্যান্ডারওয়াল ডিসপারশন ফোর্স, এই যে ফোর্সগুলো, এই ফোর্সের চাইতে কিন্তু হচ্ছে ওটা স্ট্রঙ্গার। তাহলে আমরা একটা কথা বুঝলাম যে হাইড্রোজেন বন্ডিং যেখানে যেখানে আছে তাদের হচ্ছে কিন্তু ভোলাটাইলিটি কম হবে। ঠিক আছে, মানে যারা করতে পারে না তাদের চাইতে কম হবে। একটা সহজ এক্সাম্পল বারবার পড়েছো, একই ফর্মুলা C2H6O, তার মধ্যে একটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে ইথার। এই দুটো মলিকুল কম্পেয়ার করলেই বোঝা যাবে যে হচ্ছে
ভোলাটাইলিটি কার বেশি? এটার। কেন বেশি? কারণ এতে অক্সিজেনের সঙ্গে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড কোনো হাইড্রোজেন নেই। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেন যেহেতু হচ্ছে তার ওই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডটা হচ্ছে হাইলি পোলার হয় এবং হাইড্রোজেনের উপর ডেল্টা পজিটিভ চার্জ থাকে। যদি হচ্ছে যে আমরা এইখানে এইটা দেখি, এখানে কি দেখবো, এটা দেখবো হচ্ছে যে ডেল্টা, এই যে এটা ডেল্টা মাইনাস, এই ডেল্টা প্লাস, যেখানে দেখবো ওইচ বন্ড আছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি হলো। এবারে পাশের যে মলিকুল, তার অক্সিজেন ডেল্টা মাইনাস, এই হাইড্রোজেনের সঙ্গে তার একটা ইন্টারাকশন তৈরি হবে, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এবার এই হাইড্রোজেন বন্ডিং এর জন্যই ইথানল মলিকুলগুলোর মধ্যেকার যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স ইজ মাচ হায়ার as compared to dimethyl ether. So ethanol will have a higher boiling point and a low volatility as compared to dimethyl ether. Even এটা আমরা জানি যে ethanol is a liquid at room temperature whereas dimethyl ether is a gas. Boiling point এতটাই কম, boiling point is so low that it is a gas in room temperature. তাহলে এর থেকে আমরা ভাবতে পারবো যে মার্কারির এত লো ভেপার প্রেশার কেন, ভাবনা চিন্তা করলেই বেরোবে। একটা প্রশ্ন, CbR4 আর হচ্ছে CCl4 ভেপার প্রেশার কার বেশি হবে? উত্তর দিয়েছে CCl4 এর। কেন? বলছে এই দুটো মলিকুল দেখলেই বুঝতে পেরেছি দুটো মলিকুলের স্ট্রাকচার পুরো একরকম, জিওমেট্রি পুরো একরকম, এবং এদের মধ্যে ওই হাইড্রোজেন বন্ডিং এর হবে ওর হবে না এরকম কোনো গল্পও নেই। তাহলে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, সেই ইন্টারমলিকুলার ফোর্সের পার্থক্যের জায়গাটা হচ্ছে অনলি ডিউ টু লন্ডন ফোর্স, যেটা ডিপেন্ড করে অন দ্য মলিকুলার ওয়েট, যেটা CCl4 এর কম। কাজেই এর লন্ডন ডিসপারশন ফোর্স যেটা, সেই ফোর্সটাও হচ্ছে এর ক্ষেত্রে উইকার। ফার্দার আরেকটা প্রশ্ন ভাবনা চিন্তা করার, CH3CHO or CH3CH2CH3, ইথানল অ্যান্ড প্রোপেন, দুটো মলিকুল দিয়েছে, কোনটার বেশি হবে কোনটার কম হবে, এটা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। এই ভাবনা চিন্তা করার অবকাশটা রইল। তবু আমরা দিনের শেষে যেটুকু কনক্লুড করতে পারলাম, সেই কনক্লুডিং রিমার্কস হচ্ছে আপাতত এইটুকু। এই অবধি আন্ডারস্ট্যান্ডিংকে কাজে লাগিয়ে আমরা এর পরে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, দ্যাট ইজ দ্য ভেরিয়েশন অফ ভেপার প্রেশার উইথ টেম্পারেচার। বলেছি আগেই যে ভেরিয়েশন অফ ভেপার প্রেশার উইথ টেম্পারেচার ইজ এন ইম্পর্টেন্ট ফেনোমেনা, কারণ আমরা বারবারই বলেছি যে এই যে ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য লিকুইড অ্যান্ড দ্য ভেপার, এই ইকুইলিব্রিয়ামটা কিন্তু ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার। কারণ টেম্পারেচারই ঠিক করে দেয় যে একটা মেটেরিয়াল তার যে পরিমাণ কম্পোনেন্ট রয়েছে তার কতটা লিকুইড অবস্থায় থাকবে এবং কতটা ভেপার অবস্থায় যাবে। আমরা নেক্সট ক্লাসে এই ভ্যারিয়েশন অফ ভেপার প্রেশার উইথ টেম্পারেচার এটা নিয়ে আমরা আলোচনায় ঢুকব। আজকে এই পর্যন্তই। আমরা ফার্দার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্যাল ইকুইলিব্রিয়া আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের পরবর্তী ক্লাসগুলোকে। বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।